আসসালামু আলাইকুম। চ্যানেল এসের কমিউনিটি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা তাসনিম। পাওয়ার অফ অ্যাটর্নির জন্য আগের মতো ভোগান্তিতে পড়তে হবে না ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের। আবেদনের নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে তালিকাভুক্ত 7টি নাগরিকত্ব প্রমাণপত্রের যে কোনো একটি দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নির জন্য আবেদন করা যাবে। আগে আবেদন করতে হলে পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। প্রবাসীদের দাবির মুখে সরকার আবেদনের নিয়ম পরিবর্তন করল। বিস্তারিত জানাচ্ছেন ফয়সল মাহমুদ। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশে জমি ক্রয় বিক্রয় কিংবা সম্পত্তির জন্য পাওয়ার অফ অ্যাটর্নি খুবই গুরুত্বপূর্ণ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে ভ্যালিড পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছিল। তাতে অনেক প্রবাসীরা হয়রানির শিকার সহ অনেকের সম্পত্তি হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তা নিয়ে প্রবাসীরা দীর্ঘদিন থেকে সভা, সেমিনার ও ক্যাম্পেইন করে আসছিলেন। এর ফলে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার তা শিথিল করে সহজ করেছে। এখন থেকে পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, এনআইডি কার্ড, নো ভিসা, সিল কিংবা এডুকেশন সার্টিফিকেট সহ 7টি সার্টিফিকেটের মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করা সম্ভব। পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে হলে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে। এতে লক্ষ লক্ষ প্রবাসীরা বিড়ম্বনার শিকার হয়েছেন। তো এটা চেঞ্জ করে 7টা ডকুমেন্টের যে কোনো একটা দিলে এখন পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা যাবে। একেবারে ইজি করে দেওয়া হয়েছে। বাংলাদেশের নাগরিকত্ব জ্ঞাত হওয়া যায় যে কোনো সরকারি দলিল, এগুলো হলে পরে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা যাবে। এবং এই চেঞ্জের সাথে নিজে জড়িত থাকতে পেরে নিজেকে আসলেও সৌভাগ্যবান মনে করছি। কমিউনিটি লিডার ব্যারিস্টার নাজির আহমেদ ও সাংবাদিক অলিউল্লাহ নোমান সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বৈদেশিক বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে দেখা করে প্রবাসীদের দীর্ঘদিনের এই দাবিটি তুলে ধরেন। উপদেষ্টার পিএসকে বললাম আমাদেরকে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি তোমার উপদেষ্টার সাথে দেখা করতাম। যাওয়ার পরে আমাদেরকে উনি মোটামুটি যথেষ্ট সম্মান দিল। তো পাওয়ার অফ অ্যাটর্নি স্পেসিফিক করে বলার পর উনি বলছে যে কী করতে হবে আমাদেরকে লিখে দেন। তো আমরা আসার পরে আবার ওনার পরের দিন আবার ওনার পিএস সাহেব ফোন দিল যে ভাই এই নাজির ভাই নাম্বারটাও দেন আর আপনারা এটা লিখে পাঠান। স্যার বলছে একজন অ্যাপয়েন্ট করে দিচ্ছে, একজন উপসচিবকে এটা দায়িত্ব দিচ্ছে, এটা জন্য করেন। উপসচিব সাহেব আবার নাজির ভাইয়ের সাথে যোগাযোগ করছে, আমার সাথে যোগাযোগ করছে যে আমরা তাড়াতাড়ি লিখে দেন। স্যার বলছে যত দ্রুত সম্ভব। এরপর 2-3 দিন পরেই দেখি যে সার্কুলার জারি হয়ে গেছে। পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে সরকারের এই সিদ্ধান্তকে প্রবাসীরা সাধুবাদ জানিয়েছেন। তবে প্রবাসীদের দীর্ঘদিনের নানা সমস্যাগুলো যাতে সরকার কর্ণপাত করে তাতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাকসেপ্ট করাতে প্রবাসীরা অবশ্যই খুশি। এটা অনেক সমস্যার সমাধান হয়েছে। 2টা ইস্যু আছে, নো ভিসা ফি বাড়ানো হয়েছে আর পাসপোর্টেরও ফি বাড়ানো হয়েছে। এটা সবার কনসার্ন আছে। পাসপোর্টের যদি ভ্যালিড না থাকতো আমরা আসলে করতে পারতাম না। এখন পাসপোর্টের ভ্যালিড না থাকলেও আমরা করতে পারবো। এবং যেটা শুনছি যে আমরা বার্থ সার্টিফিকেটটি এবং স্কুল কলেজের সার্টিফিকেটটি করতে পারবো, এটা আমাদের জন্য একটি সুবিধা হয়েছে। এনআইডি যে আমাদের ন্যাশনাল কার্ডের, এই কার্ডের যে এখনও যে জটিলতা রয়েছেন এগুলো আমরা সরকারের কাছে আহ্বান করব যেন এগুলো যেন কমাই। পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের জটিলতা নিরসন হয়েছে। তবে নো ভিসা পাসপোর্টের ফি বৃদ্ধি নিয়ে প্রবাসীরা বর্তমান সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ফয়সল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন। আরএফসি মিডল্যান্ড রিজিয়নের ফান্ড রেজিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আগামী 10 মার্চ সোমবার বার্মিংহামের বিয়া লাউঞ্জে। এছাড়া কমিউনিটির ইয়াং এন্টারপ্রেনার ও অফিসিয়ালদের নিয়ে অনুষ্ঠিত হবে আরেকটি অনুষ্ঠান আগামী 23 ফেব্রুয়ারি রোববার। এসব অনুষ্ঠান সফলের লক্ষ্যে বুধবার এক সভা অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামে। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের প্রতিবেদনে। মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার ব্রত নিয়ে 2007 সালে যাত্রা শুরু করা আরএফসি এই 18 বছরে কমিউনিটির বিশ্বাস ও আস্থা অর্জন করেছে তার সততা ও জবাবদিহিতা দিয়ে। চ্যানেলসের এই উদ্যোগ এখন ছড়িয়ে পড়েছে সমগ্র যুক্তরাজ্য জুড়ে। বিশেষ করে প্রতি রমজানে ফান্ড রেজিং এর মাধ্যমে উত্তোলিত অর্থ আরএফসি 26টি চ্যারিটির মাধ্যমে সমানভাবে বন্টন করে বিশ্বের বিভিন্ন দেশে মানবতার কল্যাণে। প্রতি বছরের ন্যায় এবারও আরএফসির মিডল্যান্ড রিজিয়নের ইফতার অনুষ্ঠিত হবে আগামী 10 মার্চ সোমবার বার্মিংহামের বিয়া লাউঞ্জে। এছাড়া কমিউনিটির ইয়াং এন্টারপ্রেনার ও অফিসিয়ালদের নিয়ে
অনুষ্ঠিত হবে আরেকটি অনুষ্ঠান এ মাসের 23 তারিখ রোববার। যুক্তরাজ্যের একমাত্র বার্মিংহাম শহরেই এবার দুটি বড় প্রোগ্রাম করতে যাচ্ছে আরএফসি। আরএফসির এসব অনুষ্ঠান সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বার্মিংহামে। চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খানের সভাপতিত্বে ও মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় এতে যোগ দেন কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এ সময় তারা চ্যানেল এস এর এই মানব কল্যাণমূলক কাজের প্রশংসা করে এতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এদিকে আরএফসির এই মানব কল্যাণমূলক কাজের কথা জানতে পেরে 2025 সালের প্রথম অ্যাম্বাসেডর হওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য ও দুবাই তথা মিডল ইস্টের বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী। তিনি আরএফসির ভূয়সী প্রশংসা করে আগামীতে সহায়তার হাত প্রসারিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আমি যে ডোনেশনটা করছি, আই ডোনেটেড অন বিহাফ অফ মাই ট্রাস্ট, ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। আমার যে জিনিসটা মেইন ইন্টেনশনটা হয়েছে সদকায়ে জারিয়া হিসাবে অসহায় মানুষের সাহায্য করা। It came from my dad because obviously it's a legacy. So donation khamegui is in our blood. So we've been doing, and there's nothing in this world can be more pleasant than this. RFC is doing great job, absolutely great job. অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল লতিফ জেপি, বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী, তুফাইল আহমেদ, শেলু মিয়া, ডক্টর মিসবাউর রহমান, পারভেজ আহমেদ, শামীম চৌধুরী, রফিকুল ইসলাম রফু, মোহাম্মদ মারুফ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মনির উদ্দিন, এম এ মুন্তাকিম, শাহিদুর রহমান সুহেল, আব্দুল জলিল, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ওবায়দুল কবির সহ আরো অনেকে। আরএফসি 2025-কে বার্মিংহামে যে অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে সফল করার জন্য আজকে আমরা কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, তরুণ প্রজন্মের প্রতিনিধি সহ আজকে আমরা এখানে বসেছিলাম এবং যদিও এটি কোনো ফান্ডরাইজিং অনুষ্ঠান ছিল না, কিন্তু এবার আরএফসি 2025-এর প্রথম অ্যাম্বাসেডর আজকে বার্মিংহাম থেকেই একজন হয়েছেন। এভাবে যদি সবাই আমরা এগিয়ে আসি, প্রত্যেক বছরের মতো এবারও সম্ভবত আমরা সবচেয়ে ভালো আরএফসি ফান্ডরাইজিং অনুষ্ঠান করতে সমর্থ হব। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ। বাংলা ভাষা বাঙালি জাতির চেতনা ও উজ্জীবনের প্রধান মন্ত্র। 1952 সালের শাসক শ্রেণীর রক্তচক্ষু উপেক্ষা করে যারা বাংলা ভাষার অধিকার এনে দিয়েছিলেন তাঁরা চিরস্মরণীয়। সেই অর্জন এখন বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রবাসে বাংলা ভাষা চর্চার কমতি নেই। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য চর্চায় ব্রিটেনে বাংলা ভাষা চর্চার অন্যতম উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে বাঙালি সত্তার শেকড় পোক্ত করছে এই প্রবাসে। বিস্তারিত রয়েছে সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম মৃধার প্রতিবেদনে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, ভুলিতে পারি না। তাই তো বাঙালি মনের অজান্তেই গেয়ে ওঠে অমর 21-এর গান। 1952 সালের ভাষার জন্য প্রাণ দিয়েছেন রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা অনেকে। এনে দিয়েছেন বাংলা ভাষা। যে কোনো আন্দোলনে মূল রয়েছে আমাদের ভাষা ও সংস্কৃতি। আমাদের জাতীয়তাবাদ তার মূলে হলো বাংলা ভাষা। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে যে আন্দোলন হয়, 1962-তে আন্দোলন হয়েছে, 1966-তে শেখ মুজিবের 6 দফার আন্দোলন, আর সবার ঊর্ধ্বে বোধহয় 1969-এর গণ অভ্যুত্থান। তার মূলে এই বাংলা ভাষা এবং বাংলা জাতীয়তাবাদ এবং এই বাংলার ইতিহাস আমরা ব্যবহার করে শেষ পর্যন্ত 1971-এ দেশ স্বাধীন হয়ে গেল, নতুন জাতির সৃষ্টি। প্রবাসে বাংলা ভাষা চর্চা টিকে না থাকলে বিনষ্ট হবে জাতীয় সত্তা। তাই প্রবাসে বাংলা ভাষা টিকে রাখা সবার দায়িত্ব। বাংলার ব্যাপারে যদি আমাদের যদি আগ্রহ না থাকে, আমরা যদি আগ্রহ হারিয়ে ফেলি, তাহলে আমাদের কমিউনিটিকে বাঁচানো যাবে না। বাংলা ভাষা যদি আমাদের না থাকে, সেই কমিউনিটিকে আমরা বাঙালি বা বাংলাভাষী আপনি বলতে পারবেন না। সেই যে পরিচয়, সেটা আর থাকবে না। তখন থাকবে যে এই ছেলে একজন বারেট ল, ইনি একজন একাডেমিক, তার বাঙালিত্ব, বাঙালি জাতির একজন, সেই পরিচয় তার থাকবে না। বছরে শুধু ফেব্রুয়ারি মাস এলেই ভাষা নিয়ে আলোচনা হয়, কিন্তু জরুরি হচ্ছে সারা বছর জুড়ে পরিবারের মধ্যে বাংলা ভাষা চর্চা। এই প্রথম একটা জাতি জীবন দিয়েছে নিজের ভাষার জন্য,
এবং তার থেকেই তো আবার আমাদের মুক্তিযুদ্ধের যুদ্ধও লাগলো পাকিস্তানের সাথে। যাই হোক, তো সেটাই আর কি, বাংলা ভাষা বাড়িতে চর্চা করা, ওদেরকে বলা যে 21শে ফেব্রুয়ারির মূল্যটা কি, মূল্যবোধটা শেখানো, এবং সারাক্ষণ ওর ভিতরেই আলোচনাটা খালি একবার করলে হবে না, প্রত্যেকে 21শে ফেব্রুয়ারি আসলে তখন করব। আমার মনে হয় সারা বছর সব সময় ওটার ভিতরে যদি রাখা যায় বাচ্চাদের, তাহলেই ওদের চেতনাবোধটা আসবে। ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্ম মা বাবার কাছ থেকে শুনে শুনে শিখছে বাংলা ভাষা, কিন্তু স্কুল কলেজে পাঠ্যপুস্তকে বাংলা ভাষা হিসেবে থাকলে ভাষা শেখা আরও সহজ হতো। আমি বাংলা কথা বলতে পারি, আমার আম্মুর থেকে শিখেছি কথা বলতে বলতে, আর বাবার সাথেও শিখেছি কথা বলতে বলতে, আর আপুরও সাথে। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে বলতে একটু ফ্লুয়েন্ট হয়েছি। রক্তের বিনিময়ে পেয়েছি বাংলা ভাষা, পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি। তবুও শুধু বছরে একদিন উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরই বাংলা নিয়ে চর্চা করার আহ্বান বিশেষজ্ঞদের। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন। ডোমেস্টিক ভায়োলেন্স প্রতিরোধে সেবা সংস্থা সোলিসের কর্মী ছাঁটাই পরিকল্পনার প্রতিবাদে বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস টাউন হলের সামনে এক র্যালি অনুষ্ঠিত হয়। এতে ইউনাইটেড ভয়েস অব দি ওয়ার্ল্ডের প্রতিনিধি, ডোমেস্টিক ভায়োলেন্স সংক্রান্ত সেবা প্রতিষ্ঠানের অ্যাডভাইজার এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কমিউনিটি সেফটি ক্যাবিনেট মেম্বার আবু তালহা চৌধুরী সহ অনেকে অংশ নেন। ইতিমধ্যে ইউনিয়নের প্রতিনিধি কাউন্সিলর ও মেয়র অফিসের যৌথ সভা নিশ্চিত করেছে যে কাউন্সিলের কোনো ফান্ডিং কাট হয়নি। সলিসের ম্যানেজমেন্ট, বাজেট ও স্টাফ ছাঁটাই ইস্যুতে কাউন্সিল এবং ইউনিয়ন কিভাবে একসাথে কাজ করতে পারে এ নিয়েও আলোচনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আফসানা বেগম এমপি, আবু তালহা চৌধুরী, মাইশা বেগম ও শাহানুর খান সহ আরও অনেকে। বাংলাদেশি মহিলাদের সেবা করার লক্ষ্যে ডায়মন্ড মহিলা গ্রুপ নামে একটি সংগঠনের যাত্রা শুরু করেছে রসডেল স্থানীয় ওডেল ওয়াথ কমিউনিটি সেন্টার। এই সংগঠনের কার্যক্রম উদ্বোধন করেন রসডেল সিভিক মেয়র শাকিল আহমেদ। এতে রসডেলের কাউন্সিলর সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত সৈয়দ মিজানের রিপোর্টে। গত বুধবার রসডেল ওডেল ওয়াথ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হল ডায়মন্ডস ওমেন্স গ্রুপের লাঞ্চিং অনুষ্ঠান। কোঅর্ডিনেটর রুজি চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রসডেলের মেয়র কাউন্সিলর শাকিল আহমদ, ডেপুটি লিডার মেয়র জেনাত এমএসলি এবং ওয়ার্ড কমিশনের চেয়ারম্যান শওকত আলী সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের নারীদের নিয়ে এই সংগঠন কাজ করে, বিশেষ করে বাংলাদেশের নারীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য তাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য, এবং যাতে বাংলাদেশি নারীরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন তাদের সংগঠনের মাধ্যমে, তারা আশা ব্যক্ত করেন এবং সবাইকে অংশগ্রহণ করার জন্য এই সংগঠনের সবার কোঅর্ডিনেটর রুজি চৌধুরী সবাইকে আহ্বান জানান। Hi, my name is Rosa Chaudhary. I'm the coordinator of Diamond Western Women's Group. Today we had a launch opening with the council and mayors, and it's nice to see all the ladies from all of the backgrounds. To opening Roster Diamond Group, which is basically to help the Bangladeshi community ladies in this Waterworth area to bring them out, get involved in social gathering as well as chit-chat. শওকত আলী, আমি ওয়াটারওয়ার্থ কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান। আজকে আমরা রসডেল ডায়মন্ড লেডিজ গ্রুপ ওয়াটারওয়ার্থ কমিউনিটি সেন্টার পক্ষ থেকে সেট করা হয়েছে। এটা কোঅর্ডিনেটর আমরা ফ্রেন্ড, আমরা কমিটি মেম্বার রোজি চৌধুরী এবং সুলতানা বেগম, তারা দুজন এই কমিটি এই লেডিজ গ্রুপ সেট আপ করছে। তার মেইন উদ্দেশ্য হলো আমরা বাঙালি যারা আছেন বা অন্যান্য কমিউনিটির যারা লেডিজ আছেন তারা কাম করা। যারা বাঙালি রসডেল আছেন তারা যদি কেন আইন আপনারা অনেক উপকার পাইবা, মেন্টালি আপনারা আপনি থাকবা, ইমপ্রুভ করবা, অনেক স্কিল শিখবা, কুকিং শিখবা। টেল থেকে সৈয়দ মিজান, চ্যানেল এস। চ্যানেলস কমিউনিটি সংবাদে এখন নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন।
বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলস কমিউনিটি সংবাদে। প্রায় 1 মিলিয়ন পাউন্ড বাজেট নিয়ে নিউ ক্যাসেল শাহজালাল মসজিদের পুনর্নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। মুসল্লিদের দান ও স্থানীয় কমিউনিটির সহযোগিতায় প্রথম তলার কাজ প্রায় শেষের পথে। রিপোর্ট করছেন আমাদের নর্থ ইস্ট প্রতিনিধি শাহান চৌধুরী। নিউক্যাসেলবাসীর স্বপ্নের শাহজালাল মসজিদের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতিমধ্যে প্রথম তলার প্রায় 60% কাজ সম্পন্ন হয়েছে। দান কয়রাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় মসজিদের কার্যকরী কমিটি স্থানীয় কমিউনিটির প্রতি খুবই খুশি। শাহজালাল মসজিদের উসিল্লা করিয়া শুরু থেকে লাগিয়ে আমরা মুরব্বী হলে দেনে তারা আমরা এটা মসজিদের একটা ভিত্তি স্থাপন করছিলাম, ওখান থেকে লাগাইয়া দেন আমরা দিন দিন একটা ঐক্য বাড়িয়ে আগে বাড়ি বাড়ি যে পর্যায়ে পড়ছে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। সম্প্রতি নিউক্যাসেলের ফুড লাভার গ্রুপের 29 জন সদস্য একত্রিতভাবে নিজেদের স্ব উদ্যোগে একটি চ্যারিটি ডিনার করেছিল, আর এতে তারা প্রায় 43,000 পাউন্ড কালেকশন করেছে। 42,695 পাউন্ড 49 pence আলহামদুলিল্লাহ। শাহজালাল মসজিদের জার্নি ওয়াজ এন ইজি জার্নি। আপনারা অপল জানেন এটা স্টার্ট হয়েছে 1996 তারা চেষ্টা করছেন গত 26-25 ইয়ার্স এটা রিডেভেলপ করার লাগে, আর মসজিদটা বড় করুণ অবস্থার মধ্যে আসছিল। আপনারা তো দেখছেন মসজিদ। স্থানীয় মুসল্লিদের দান খয়রাতে শাহজালাল মসজিদের কাজ দ্রুত এগিয়ে চলেছে। মুসল্লিদের দান খয়রাত এরকম অব্যাহত থাকলে অচিরেই নিউক্যাসেল শাহজালাল মসজিদের কাজ শেষ হবে, স্থান পাবে একটি আধুনিক স্বপ্নের মসজিদ। শাহান চৌধুরী, চ্যানেল এস নিউজ, নিউক্যাসেল। মাত্র 15 বছর 7 মাস বয়সে গ্র্যান্ড মাস্টার টাইটেল লাভ করেছেন কিশোর শ্রেয়াস রয়্যাল। এখন যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল গ্র্যান্ড মাস্টার ডেভিড হাওয়েলের দখলে। শ্রেয়াস রয়্যালের গ্র্যান্ড মাস্টার টাইটেল প্রাপ্তিতে ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশন বিবিসি এর সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। বলেন 10 বছর আগে পূর্ব লন্ডনের এই দাবা ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর 2015 সালের সামারে অনুষ্ঠিত প্রথম টুর্নামেন্টে জুনিয়র বিভাগে শ্রেয়াস রয়্যাল দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। পরবর্তী বছর 2016 সালের ডিসেম্বর মাসে বিবিসি আয়োজিত প্রথম আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় শ্রেয়াস রয়্যাল মেজর সেকশনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান লাভ করে। এ উপলক্ষে রোববার টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারে বিবিসি কার্যালয়ে গ্র্যান্ড মাস্টার শ্রেয়াস রয়্যালকে নিয়ে একটি উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারেন্টস সেন্টারের পরিচালক ডক্টর এম এ হান্নান, বিবিসি এর প্রধান উপদেষ্টা আবু মুসা হাসানের স্বাগত ভাষণ এবং সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাহমুদ মাজেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ নান্নু। অনুষ্ঠানের শুরুতে ফুলের তোড়া দিয়ে জিএম শ্রেয়াস রয়্যালকে বরণ করে নেওয়া হয়। আরও উপহার দেওয়া হয় ছোটবেলায় বিবিসি এর টুর্নামেন্ট সমূহে শ্রেয়াস রয়্যালের প্রাইজ গ্রহণ এবং প্যারেন্টস সেন্টারে খেলার কিছু দুর্লভ ছবি। শ্রেয়াসও ক্লাবের সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন। আয়োজকরা বললেন বিবিসি এর সবার জন্য খোলা এবং প্রতিভা বিকাশের জায়গা। I think playing some of these BBC events really encouraged me to become a stronger chess player. In particular, I remember playing in 2016, I believe December 2016, the BBC hosted a huge rapid event. I had the opportunity to meet a couple of grandmasters. I did quite well, and I remember very vividly holding like a £200 check and prize ceremony. And yeah, it's great to be back again. I hope to inspire some new children to join the BBC Chess Club because I remember they played a crucial role in the primitive years of my chess career. We are very proud. আমরা আজকে আমাদের শ্রেয়াস রয়্যাল এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে শ্রেয়াস রয়্যাল প্রাইজ নিচ্ছে এখানে আমার 2015 সালে আমি প্রথম টুর্নামেন্ট করি ক্লাব করার পরে। তো ও আজকে যেতে যেতে গ্র্যান্ড মাস্টার হয়েছে, এটা আমাদের জন্য একটা বিরাট গর্বের ব্যাপার এবং বিবিসি আমরা মেম্বার যারা সবাই আমরা গর্বিত। এবং আজকে আমরা একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান আমরা করছি তাকে নিয়ে ওর অ্যাচিভমেন্টটাকে সেলিব্রেট করার জন্য। ইস্টহাম মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ফিন্ডার কমিউনিটি সেন্টারে ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইস্টহাম মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিনের পরিচালনায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাসানা সেন্টারের প্রতিষ্ঠাতা ও খতিব মাওলানা সাব্বির আহমেদ, ফিন্ডার কমিউনিটি সেন্টারের খতিব হাফিজ মাওলানা ইয়াসিন
বেলাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারি নিয়াজ মোহাম্মদ, শ্রীলঙ্কান মসজিদের ইমাম ও খতিব সৈয়দ মাওলানা রিয়াজ আহমেদ এবং মাওলানা সৈয়দ হুসাইন ইবনে ইমাম উদ্দিন। ওয়াজ মাহফিলে উলামায়ে কেরাম কমিটির পক্ষ থেকে একটি মসজিদ নির্মাণের জন্য স্থানীয় কমিটির প্রতি আহ্বান জানালে ব্যাপক সাড়া পাওয়া যায়। অনুষ্ঠানে সংগঠনের বিগত 1 বছরের আয় ব্যয়ের হিসাব প্রদানের পাশাপাশি 22 জন লাইফ মেম্বারকে এবং 13 জন আসহাবে বাদরি মেম্বারকে সম্মানসূচক সার্টিফিকেট প্রদান করা হয়। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে রবিবার লন্ডনে মেধাবী শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং সম্মাননা প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাশিরের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল মতিন নিজাম। অতিথি ছিলেন ক্যামডেন মেয়র কাউন্সিলর সামাথা খাতুন, চেয়ার অফ নিউহ্যাম কাউন্সিলর রহিমা রহমান, আতাউর রহমান আঙ্গুর, তসউর আলী, আফজল হোসেন, খালেদা আজিম জামাল ও ইকবাল চৌধুরী। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত থাকা ও মানবতার কল্যাণে সমাজের অবহেলিত মানুষের সেবায় কাজ করার আহ্বান জানানো হয়। ফেনশুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের বার্ষিক সাধারণ সভা শনিবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাম্মেল হক সোনামের পরিচালনায় অনুষ্ঠানে বার্ষিক রিপোর্ট পেশ, সাধারণ সম্পাদক ও আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মুক্তদির আলী। সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন সিনিয়র সহসভাপতি কাজী মহসিন, উপদেষ্টা আলী আহমেদ খান, কাজী এম এ হাশেম নোমান, কাজী কাপ্তান মিয়া, আল ফারুক গনি, আবু শামী ও শাহ ফজলুল রব সুহেল। বৈরাগী বাজার জনকল্যাণ সমিতির আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হাজী রমিজ উদ্দিন। রেজাউল হক লিটনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মইনুল হক ও মোহাম্মদ রুহুল আমিন সুমন। আরও বক্তব্য রাখেন আকমল হোসেন, দুলা মিয়া, আমিনুল ইসলাম, নুরুল আলম, আব্দুস শুক্কুর নাসির ও শহীদ তৈমুল হোসেন। ইসলামিক আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ মাওলানা কাউসার আহমেদ। চ্যানেল এস কমিউনিটি সংবাদে এই ছিল আজকের আয়োজন। পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।